20 বছর আগে আমরা যে অনুষ্ঠানগুলো করতাম এখানে, আমরা নানা কারণে সেই অনুষ্ঠানগুলো করতে পারিনি, এলাকায় তো করতে পারিনি। অনেকদিন পরে আবার উদ্যোগ নিলাম। আমরা সোহেলকে বললাম যে আবার সেই চাকুলিয়ার যে ঐতিহ্য, ঈদের 1 দিন 2 দিন 3 দিন করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আবার নতুন করে আমরা শুরু করতে চাই। আগে ছিল যে এই এলাকায় যারা সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত ছিল, পারফর্ম করতো, তাদের দিয়ে অনুষ্ঠানটা হতো। এখন অনেক এলাকায় নাই। একসময় ছিল যে বসে আমাদের 2 সন্তান, সে রাজা বসে, হোমারা বসে, তারা এই মঞ্চে গান গিয়েছে। একসময় খুব নাচে উজ্জ্বল নক্ষত্র ছিল মেন, যার বাবা মা ডাক্তার, এরা এখানে আসছে, আপনার মনে আছে। এবং আমার ওয়াইফ এই মুহূর্তে দেশে নাই, সেও টুকটাক গান গায়, সেও আজকে থাকলে কিন্তু গান গেত। আমাদের দুর্ভাগ্য আর সৌভাগ্য যাই বলেন, আগামীতে অনুষ্ঠান হবে, আমরা সবাইকে নিয়ে আরো সুন্দর অনুষ্ঠান করবো। একটি কথাই বলতে চাই, এপ্রিল মাসে 2026 নির্বাচন হবে। আমরা রাজনীতি করি দলের আদর্শ নীতি নিয়ে, আন্দোলন সংগ্রামী। আমরা 16-17 বছর কাজ করেছি। আমাকে 3বার জেল খাটতে হয়েছে। এখনো আমার নামে 53টি মামলা। আগামীতে কি হবে জানি না, কিন্তু আমরা চাই যে বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মামলায় জেল খেটেছে, অনেকে খুন হয়েছে, গুম হয়েছে, এবং এখন অনেকের নামে মিথ্যা মামলা জুড়ে আমরা রাজনীতি করছি। এত বছর কষ্টের পরে একটি নির্বাচন হবে, বিগত 3-4টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না। এবার উদ্গ্রীব হয়ে আছে যারা বিএনপি প্রার্থীকে, ধানের শেষ মার্কার প্রার্থীকে প্রত্যেকটি জায়গায় ভোট দেবে, এবং আমি বিশ্বাস করি জনগণের ভোটেই বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে। যে কথাটা আমাদের অনেক নেতা কর্মী দায়িত্বহীন ভাষায় বলেছেন, যা আওয়ামী লীগের পার্টি নেতা উপনেতা ছিল, যাদের নামে হয়তো 1-2টা মামলা হয়েছে, যারা নামে কিংবা মামলা হয় নাই, তারা অনেকে বিএনপি নেতা কর্মীর সাথে মিশে গিয়ে মনে করছে যে আমরা 15 বছর যেসব অপকর্ম করেছি, আমাদের নামে মামলা হয়েছে, থানায় গিয়ে তথ্য দিয়ে এসছে যে ওর বাবার নাম এটা, ও কোন বাসায় থাকে তাকে খোঁজ খবর দিয়ে আসছে। এইসব জিনিস আমরা কিন্তু ভুলি নাই। যারা আমাদেরকে হামলা করেছে মিছিলে মিটিংয়ে, যারা আমাদেরকে বিভিন্ন হয়রানি করেছে, ব্যবসা করতে দেয় নাই, চাকরি করতে দেয় নাই, প্রমোশন পায় নাই, আমার নেত্রীকে মিথ্যা মামলা অভিযোগ করতে জেলখানায় রেখেছে, আমার প্রিয় নেতা দ্বারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা তো আমার দেশেই থাকতে পারে নাই। সাজানো ঘোষণা মামলায় তাকে জেল দিয়েছে, রায় ঘোষণা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে কত রকম কুৎসা ঘটনা করেছে। আমরা এত সহজে এসব ভুলতে পারবো না, বলা উচিত না। অতএব যারা মনে করছেন তাদের বিপদ কেটে গেছে, বিপদ কিন্তু যায় নাই। আমরা সব কিছু লক্ষ্য করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদেরকে মানুষ কি চোখে দেখে এটা আপনারাও জানেন, আমরাও জানি। এদের নিয়ে দল করলে ইলেকশনে আর ভোট পাইতে হবে না, কারণ এরা কোথাও গেলে ভোট পাবে না, ভোট কিন্তু কমবে। অতএব 15-16 বছর যাদেরকে আমার প্রয়োজন হয় নাই, তাদেরকে এখন আমাদের আর প্রয়োজন হয় নাই। আপনারা খেয়াল রাখেন, আপনাদের প্রতি বেশি করবে। ওই ছেলে তো আমার কাছে আসতে সাহস পাবে না, আপনাদের মাধ্যমে আমার কাছে যাবে। এক সময় বেশি আসতে আসতে আপনাদেরই গুরুত্ব থাকবে না। আপনারা এই প্রশ্রয়টা আওয়ামী লীগের পার্টি নেতা উপনেতা দিয়েন না। দল একটা ক্লিন ইমেজ নিয়ে ক্ষমতায় আসতে চান। আপনারা প্রত্যেকটি নেতা কর্মীর জন্য খেয়াল রাখেন যে আমাদের আগামী দিন কঠিন পরীক্ষা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, দল ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আগে যেন বিএনপি ঘাড়ে কোনো বদনাম না হয়, আমরাও যেন কোনো বদনামের ভাগিদার না হয়। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি 2টা গল্প বলবো। প্রথম গল্পটা হলো, নেতৃত্ব মানে টেক কেয়ার, নেতৃত্ব মানে কর্তৃত্ব না। আমি নেতা হয়েছে দেখে আমার ক্ষমতা আছে, ওকে মিথ্যা মামলা ধরবো, ও ব্যবসা নিয়ে যাবো, ওর জমি নিয়ে যাবো, ওকে পিটাবো, ওর নামে চাঁদাবাজি করবো, এটার নাম নেতৃত্ব না। কিন্তু বিগত 15-16 বছর এটাই হয়েছে যে আমার বিশাল ক্ষমতা, আমি ওসিকে ফোন দিয়ে দিব, ওকে ধরে নিয়ে আসেন। এটা কোনো জনপ্রতিনিধি, এটা কোনো নেতার কাজ হতে পারে না। এটা সভ্য দেশে হয় না, এরকম অসভ্য দেশে এটা হয়। অতএব এইটা যারা নেতাগিরি মনে করে,
এই কর্তৃত্ব এখন আর আমরাও দেখাতে চাই না। এরকম নেতা বাংলাদেশে এই ঢাকা 19-এ সাভার আসলে আর প্রয়োজন নাই। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন। উনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন 94 থেকে 99, 5 বছর। উনি একটি আন্দোলন শুরু করেছিলেন 60 দশকে। সেই গল্পটা বলছি। সেই আন্দোলনের নাম হলো কালোদের অধিকার ফিরিয়ে আনা। কালোদের ভোট দিতে দেওয়া হতো না। ওই দেশে 65 থেকে 70% ভোটার কালো, সাদা হলো 25 থেকে 30%। কিন্তু ওই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতো সাদারা, কারণ কালোদের ভোট দিতে দিত না, তারা ভোটার না। অর্থাৎ সাদাদের ভোটে সাদারাই মাতবরি করতো, নেতৃত্ব হইতো, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেল। এইটা নিয়ে আমি আন্দোলন করতে করতে চরম আন্দোলন যখন 61-62 সালে শুরু হলো, উনি একটি দলের প্রধান ছিলেন, ন্যাশনাল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে জেলে থাকা অবস্থায় 62 সালে তাকে গ্রেফতার করে জেলে থাকা অবস্থায় 64 সালে তাকে রায় দেয় যাবজ্জীবন কারাদণ্ড। তার এই আন্দোলনের ফসল হিসাবে তাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয়। সারা পৃথিবীর থেকে জনমত আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা রিকোয়েস্ট করতে করতে অবশেষে সেই সাদা গভর্নমেন্ট বাধ্য হয় তাকে 90 সালে প্রথম দিকে, ফেব্রুয়ারি মাসে কয় তাকে মনে নাই, প্রায় 27.5 বছর পরে তাকে মুক্তি দিবে। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপতি, কোনো নেতা, কোনো দলের এত বছর জেল খাটেনি। সে জেল থেকে বেরিয়ে সেই সংস্কার হয়, ভোটারদের অন্তর্ভুক্ত হয় কালোরা, এবং 94-এ যে নির্বাচনটা হয়, যেখানে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছিলেন, সাদারা সেই ইলেকশন করে নাই, সে বিপুল ভোটে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার আগে 93-তে উনি নোবেল পুরস্কার পান শান্তির জন্য। আলফ্রেড নোবেল, যেটা 1901 সাল থেকে যে পুরস্কার শুরু করেছে, যে পুরস্কারে এক একটি 6টি শাখায় পুরস্কার দেওয়া, এক একটি পুরস্কারের মূল্য প্রায় 14-15 কোটি টাকা। সেই পুরস্কার সে শান্তিতে পায়। এখন আমার গল্প শুরু হলো। উনি রাষ্ট্রপতি হওয়ার পরে মাঝে মাঝে তার কয়েকজন সিভিল কেসে গোয়েন্দা সংস্থার লোক নিয়ে উনি ঘোরাঘুরি করতেন, মানুষের অবস্থা দেখতেন, গ্রামে চলে যেতেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন, যে কেমন চলছে, মানুষরা কেমন আছে দক্ষিণ আফ্রিকা। এরকম একদিন দুপুরবেলা সে 4-5 জন তার সিকিউরিটি লোক নিয়ে, যারা সিভিল ড্রেসে ছিল, একটি পাড়া, একটি ছোট্ট রেস্টুরেন্টে দুপুরের সময় নেলসন ম্যান্ডেলা উনি গেলেন, গিয়ে বললেন যে আমি খাবো, আমার এই খাবারের অর্ডার দিলেন। উনি খাওয়া আস্তে আস্তে দেখবেন পাশের টেবিলে, একটু দূরে একটি টেবিলে একটা বয়স্ক লোক বসে বসে চা খাচ্ছেন, হয়তো ঘড়িতে 1-1:30 বাজে। নেলসন ম্যান্ডেলা তার নিরাপত্তা রক্ষীকে বললেন, ওই ভদ্রলোককে এই টেবিলে নিয়ে আসো, আমার সালাম তাকে দাও। সিকিউরিটি লোকটা বললেন যে আমাদের রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা আপনাকে ওই টেবিলে দুপুরে খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে উনি একটু আনইজি ফিল করলো যে আমি ওখানে যাওয়া কি ঠিক হবে, কি করব না করব। তারপরে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে তার সামনে বসলেন। নেলসন ম্যান্ডেলা তাকে জিজ্ঞেস আপনি কেমন আছেন? উনি কোনো উত্তর দেয় না, চোখ করে হা করে তাকিয়ে আছেন, ভয়ে, আতঙ্কে, উৎকণ্ঠায়। তারপর বলে, আচ্ছা আপনার শরীর ভালো? ঠিক আছে। বলে, আপনি কি খাবেন? সে বলে, কিছু খাবে না। নেলসন ম্যান্ডেলা উনি যা খাবার অর্ডার দিয়েছিলেন সেই খাবার তার জন্য আনা হলো, তার সামনে খাবার দেওয়া হলো। সেই ব্যক্তি কিছুই খাচ্ছে না। তার সিকিউরিটি লোকটা বলছে, স্যার ওনার শরীর খুবই খারাপ, উনি মনে কিছু খেতে পারবে না, স্যার আমরা কি ওনাকে তার বাসায় দিয়ে আসতে পারি? নেলসন ম্যান্ডেলা বলেছে, ঠিক আছে, ওনাকে খাবার সহ ওনার বাসায় পৌঁছে দিয়ে আসো। ওনাকে জিজ্ঞেস করেন বাসা কোথায়? বাসার কাছে। তারা তাকে গাড়িতে নিতে চলো, উনি গাড়িতে উঠলেন না। তারপর একটু জোর করে তাকে গাড়িতে তুলে তার বাসায় যাওয়ার সময় দেখবেন তার ওয়াইফ, তার সন্তানরা খুব ভয়ে ভয়ে
তার বাবাকে তার স্বামীকে রিসিভ করলেন। মানে এই সরকারি সিভিল ড্রেসে থাকলেও গোয়েন্দা সংস্থা তো বোঝা যায় যে এটা সরকারি গোয়েন্দা সংস্থা। তারপর তাকে আস্তে আস্তে তাকে বাসায় রেখে সেই নিরাপত্তা রক্ষীরা এসে তার টেবিলে বসলেন। ততক্ষণ নেলসন ম্যান্ডেলা কোনো খাবার খাননি, উনি বসে আছেন। বললো, স্যার উনি খুবই অসুস্থ, উনি হাঁটতেও পারে না, আমরা তার ওয়াইফের কাছে, সন্তানদের কাছে নেলসন ওই বয়স্ক লোকটাকে হ্যান্ড ওভার করে এসছি। নেলসন ম্যান্ডেলা বললো, উনি আসলে অসুস্থ না। আমি যখন জেলখানায় ছিলেন উনি আমার সুপারভাইজার ছিলেন। আমাকে খালি গায়ে হাত পা বেঁধে প্রচন্ড দৈত্যের মধ্যে আমাকে ইচ্ছা মতো উনি পিটাইছেন, নিয়ম এবং নিয়মের বাইরে। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল, আমি যখন সহ্য করতে না পেরে আমি পানি চাইছি একবার, উনি আমার মুখে পেশাব করে দিয়েছেন। গল্পটা হলো, এখন উনি রাষ্ট্রপতি, উনি ইচ্ছা করলে কিন্তু অনেক প্রতিশোধ নিতে পারেন, অনেক কিছু করতে পারে তার ক্ষতি। উনি কিন্তু দেখিয়ে দিল যে তুমি একটা অমানুষ, আমার উপর যে নির্যাতন করেছ, আমি আজকে রাষ্ট্রপতি, আমি দেখিয়ে দিলাম যে মানুষকে এইভাবে নির্যাতন করার প্রয়োজন নাই, তোমার কাছে এত ক্ষমতা নাই। আজকে যারা মানে নেলসন ম্যান্ডেলাকে জেলে রেখেছে 27.5 বছর, তাদেরও চিহ্ন আজকে আফ্রিকাতে নাই। এই গল্পটা বললাম, নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে টেক কেয়ারিং, মানুষের সেবা করা, তাদের পাশে থাকা, তাদের বিপদে আপদে তাদের সহযোগিতা করা, এর নাম নেতৃত্ব। আমার দ্বিতীয় গল্প, অনেক মহিলা দর্শকদের পেয়ে আমি সেই গল্পটা করছি। মহিলাদের একজন মা শুধু তা না, মহিলারা যে কত বড় শিক্ষক, এবং একজন মহিলা তার সন্তানের জন্য যে কত রকম ভাবে একটি সন্তানকে মানুষ করে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেইটাকে কেন্দ্র করে মানে কত বড় শিক্ষক। আমি টমাস আলভা এডিসন, যিনি এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, ভদ্রলোক আমেরিকান বৈজ্ঞানিক, 84 বছর বেশি ছিলেন, সেটা একটি গল্প আমি 2 মিনিটে বলে আমার বক্তব্য শেষ করি। উনি ছোটবেলা 3-4 বছরে জ্বরে কি একটা জ্বর হয়েছিল, উনি কানে খুব একটা শুনতে পারতেন না, এবং উনি খুবই একটা খারাপ ছাত্র ছিল, মানসিক প্রতিবন্ধী ছিল। মানে স্যাররা কি লেকচার দিচ্ছে উনি বুঝতে পারতেন না। বারবার সে মানে প্রথম বছরে প্রথম পরীক্ষা ফেল করলো, দ্বিতীয় পরীক্ষা ফেল করলো, তৃতীয় পরীক্ষায় যখন সে ফেল করলো, স্কুলে সে 1 বছর ধরে আসে, তখন তাকে পরীক্ষার পরে একটা চিঠি দিয়ে দিল এবং একটা খাম সিলগালা করে যে তুমি এটা তোমার মাকে নিয়ে দিবা, আর কাউকে দিবা না। ছেলে তো কিছু জানে না, তার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এটা একটা প্রাথমিক স্কুল এবং ভালো স্কুল। সেখান থেকে সে নাচতে নাচতে মার কাছে এসে বলে, মা আমাকে এই চিঠি দিছে। মা চিঠিটা খুলে পড়লো। ছেলে টমাস আলভা এডিসন, যার বয়স 4 বছর 5 বছর, বলছে, মা চিঠিতে কি লেখা? সে বলছে, আপনার ছেলে খুবই একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার ছেলেকে পড়ানোর মতো তেমন কোনো ভালো শিক্ষক আমার এই স্কুলে নাই। আপনার ছেলের শিক্ষকতার দায়িত্ব আপনার নিজে হাতে নেন এবং সম্ভব হলে তাকে আরো ভালো স্কুলে ভর্তির ব্যবস্থা করেন। টমাস আলভা এডিসন খুব খুশি, আমাকে বলছে, তাহলে তো আমি নিশ্চয়ই পরীক্ষা আমি ভালো করছি, রেজাল্ট কিন্তু বাসায় আসে না। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন, সে বৈদ্যুতিক বাতি, এই যে আজকে ভিডিও ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, এটাও সে আবিষ্কার করেছে। এটা নিয়ে সে জগৎ বিখ্যাত হয়ে গেছে। আস্তে আস্তে সে এক বাসা থেকে আগের বাসায় বদলি হয়, নিজের বাসা কিনেছে। সেই বাসা বদলি হওয়ার সময় সে সেই ট্রাঙ্কের মধ্যে সেই পুরানো চিঠিটা সে এত বছর পরে পেল। তার খুব আগ্রহ হলো যে আচ্ছা ওই চিঠিটা তো মা পড়ে শোনাচ্ছে, এখন দেখি। সেই চিঠির মধ্যে লেখা ছিল যে
আপনার ছেলে স্থূল বুদ্ধি সম্পন্ন একজন প্রতিবন্ধী বালক, সে খুবই খারাপ ছাত্র, পড়াশোনায় অমনোযোগী, কোনো কিছুই বুঝে না। এরকম খারাপ ছাত্রকে আমরা এই স্কুলে রাখতে পারি না। আপনি আর এই ছাত্রকে, আপনার সন্তানকে আগামীকাল থেকে এই স্কুলে আর পাঠাবেন না। টমাস আলভা এডিসন কাঁদছেন, অনেকক্ষণ কাঁদলেন। রাতে সে ডায়েরিতে লিখলেন যে আমার মা অনেক বড় একজন ট্যালেন্টেড শিক্ষক ছিলেন, তার বদলতে আজকে আমি জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছি। মা তোমাকে স্যালুট। আজকে দেখেন শিক্ষকরা কি লিখলো, মা পরিস্থিতি বুঝে কি বলল, আজকে তাকে উৎসাহ দিয়েছে, সে বড় বিজ্ঞানী হয়েছে। অথচ যদি মা সত্যি ঘটনাটা বলতেন, সে বিজ্ঞানী তো দূরের কথা, সে শুধু সুইসাইড করতে পারবে। চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আপনার সন্তানের জন্য সময় দিন, তাকে মানুষ করুন। আপনি মারা যাওয়ার সময় শান্তি পাবেন যে আপনার প্রত্যেকটি সন্তান মানুষ হয়েছে, মানবিক গুণ সম্পন্ন হয়েছে। সন্তানদের নাম সবাই বোঝে, সে একজন সামাজিক মানুষ। অতএব আমি মাদের কাছে বিনীত অনুরোধ করবো, আজকে কে উসিলায় আপনার এই এলাকা ভুটান, আপনাদের প্রত্যেকেরই সন্তান আছে, আপনারা সন্তানের নজর দিবেন, খেয়াল রাখবেন। এরাই আপনার জন্য অনেক কিছু করবে যদি আপনি সুসন্তান, সুশিক্ষিত এবং সামাজিক মানুষ, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এমন ব্যক্তি তৈরি করতে পারেন যাদের কথা মানুষ শ্রম করবে, শ্রদ্ধা করে। আজকে টমাস আলভা এডিসনের কথা আমরা ভুলি না, আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি না। এদের জীবনে আমাদের পড়া দরকার, যে জীবনী থেকে আমরা অনেক কিছু শুনবো। আপনারা আজকে কষ্ট করে আসছেন, আমার ভালো লাগছে। এই যে সোহেল, বিএনপি একটা পরিবার, আমরা বিপদে আপদে সবাই ছিলাম, আগামীতে থাকবো। যেমন সোহেলের মাও উৎসাহ নিয়ে চলে আসছেন যে তার সন্তানের একটি অনুষ্ঠান করছে, গুরুত্বপূর্ণ নেতা বিএনপি। একটু যদি দাঁড়ান আপনার, তারপর তার ওয়াইফ আঁকি, তার ছেলে ফরাদ উৎসাহ নিয়ে আসছে। এটা হলো একটা পরিবারের মতো, আমরা মজা করবো সবাইকে নিয়ে। আমি একা একা করলে তো হবে না। আমরা 15-16 বছর কষ্ট করছি, আর কষ্ট করতে চাই না। এমন কিছু করবো জনগণ যেন বুঝে যে না, আমরা মানুষের জন্য কিছু করবো। আওয়ামী লীগ জনগণের সম্মান দেয় নাই, ভোট দিতে দেয় নাই, চাঁদাবাজি করছে, তাদের ক্ষতি করেছে। অতএব জনগণও তাদের সেরকম উত্তরও দিয়েছে। অতএব আওয়ামী লীগ যা করে নিগৃহীত হয়েছে, অপসারিত হয়েছে, পালিয়ে গেছে, এই কাজ আমরা আর করতে চাই না। দেখেন, আমি আজকে উপস্থাপনা করতেছি, আমার প্রেস্টিজ লাগছে না। আমার কাছে মনে হয়েছে যে এটা করলে বিশৃঙ্খলা কম হবে। কে গান গাবে, কে এখানে বক্তৃতা দিবে, কার আগে কে পড়ে, এটা তো অনেক বিশাল একটা ব্যাপার। এটা সবাই ম্যানেজ করতে পারবে না। আমরা সবাইকে নিয়ে সুন্দর করে একটা ভালো অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে যেতে চাই। সেজন্য এই দায়িত্বটা আমি নিয়েছি। আমি প্রধান অতিথি না, আমি উপস্থাপক, আমার কিচ্ছু আসে যায় না। আমি আজকে চাই সকলে উসিলায় অনুষ্ঠানটা সুন্দর হোক। আগামী দিনে আপনাদের সহযোগিতা এর চেয়ে ভালো সুন্দর অনুষ্ঠান হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিন্দাবাদ। তারেক জিয়া ফিরে এসে আসবে, ফিরে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।